সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে। আমি মানিকগঞ্জের লোক, মানিকগঞ্জের একজন এসপি আছেন নাম আজাদ সাহেব, ওনার বাড়ি হলো গোপালগঞ্জ। ওনার বিরুদ্ধে তো কোনো অভিযোগ কেউ কোনোদিন উঠায় নাই। আপনি ঢাকা জেলার ডিসি, গোপালগঞ্জে বাড়ি। ঢাকার এখন যে পুলিশ কমিশনার, গোপালগঞ্জে বাড়ি। ওনাদের বিরুদ্ধে গঙ্গায় দেওয়া তুলসী পাতা আমি কিন্তু এইভাবে সার্টিফাই দিচ্ছি না। একটি আধুনিক বিশ্বের কাছে গ্রহণযোগ্য স্মার্ট বাংলাদেশ বলি, আধুনিক বাংলাদেশ বলি, উন্নত বাংলাদেশ বলি, যাই বলি, যে শব্দে বলি, যার যার রাজনৈতিক ল্যাঙ্গুয়েজ যেটা থাকতে পারে, দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু এই দুর্নীতি, আপনি যে প্রসঙ্গটা আজকে এনেছেন, আজকে দুর্নীতি কিংবা রাজনীতি, আজকে যে অসুস্থ রাজনৈতিক সংস্কৃতি থেকে যদি আমরা সরে এসে একটা এই জায়গায় মিনিমাম একটা সহনশীলতার রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না আনতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎটা কিন্তু অন্ধকার। গোলাম সরার মিলন, ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির কারণেই দুর্নীতির এই বাড়ন্ত কিনা? দেখেন, ক্ষমতায় থাকার কারণেই তো দুর্নীতিটা প্রশ্রয় পায়, বিকশিত হয় এবং মানুষ সুযোগ নেয়। কিন্তু এই সিস্টেমটাকে যদি আমরা জবাবদিহির জায়গাটায় যদি আমরা স্ট্রং করতে পারি, এটা কমে আসবে। এখানে কিন্তু আরেকটি কথা বলা দরকার। আমরা বেনজিরের কথা বলতেছি, আমরা আজিজের কথা বলতেছি, আমরা এমপি আনারের কথা বলতেছি। এই ক্ষমতায় থাকা এই গোপালগঞ্জেরই অনেক লোক আছে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। আমি এখানে সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে। আমি মানিকগঞ্জের লোক, মানিকগঞ্জের একজন এসপি আছেন নাম আজাদ সাহেব, ওনার বাড়ি হলো গোপালগঞ্জ। ওনার বিরুদ্ধে তো কোনো অভিযোগ কেউ কোনোদিন উঠায় নাই। আপনি ঢাকা জেলার ডিসি, গোপালগঞ্জে বাড়ি। ঢাকার এখন যে পুলিশ কমিশনার, গোপালগঞ্জে বাড়ি। ওনাদের বিরুদ্ধে গঙ্গায় দেওয়া তুলসী পাতা আমি কিন্তু এইভাবে সার্টিফাই দিচ্ছি না। কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু সেইভাবে কিন্তু অভিযোগ পাবলিকলি সেই পারসেপশনটা তৈরি হয় না। আমি যেটা বুঝাতে চাচ্ছি, ব্যক্তির দায়টা হলো প্রথম, দেশপ্রেমটা প্রথম। এবং আপনি যদি ভালো থাকতে চান, আপনি ভালো থাকতে পারেন। আমার কথা হলো কি, যে আপনি সাদা হয়েন না। আপনি কালোর থেকে সাদা হওয়ার আগে মাঝখানে যে ধূসর অংশটা, আপনি যদি নিজেকে ধূসরও রাখতে পারেন, আল্লাহ, আমি বলবো যে এইটাই তো আল্লাহ এই বাস্তব অবস্থায় আমাদের বাংলাদেশ বলেন, পৃথিবীর যে অর্থনৈতিক ব্যবস্থায় আমরা আছি, পুঁজিবাদী আর্থিক। ভাই, আমি একটা কথা সংযুক্ত করতে চাই। আপনি যে ডিসির কথা বলেছেন, ঢাকার ডিসি, উনি কিন্তু চট্টগ্রামের ডিসি ছিলেন। ওনার সন্তান কিন্তু সরকারি প্রাইমারি স্কুলে পড়তো। আমি সেটা জেনেই বলছি, আমি এটাও সেটাই বলে আসেন। আমি তো যাকে অ্যাপ্রিসিয়েট করার, আমি কিন্তু তাকে অ্যাপ্রিসিয়েট করলাম এই কারণে। আমরা ঢালাওভাবে আজিজ বেনজিদের, যেটা মোশাররফ বললো, আজিজ সাহেব তার ভাইদেরকে যেভাবে পাসপোর্ট বানিয়ে দিচ্ছে, সেইভাবে কিন্তু বেনজি সাহেব পাসপোর্ট করছে এবং সরকারি পাসপোর্ট তিনি করেন নাই, আজকে পত্রিকায় আসছে। এটা কিন্তু আজকে এটা আমাদেরকে আজকে খুব লজ্জিত হইতে হয়। আজকে দেখেন, এই আর্মি সম্পর্কে যেটা আমার ভাই বললেন, অবশ্যই দিস আর্মি আমাদের ন্যাশনাল আর্মি, এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী আর্মি। এবং আর্মি নিয়ে আমরা এই সেনাবাহিনীতে আমরা আজকে করি। আজকে এখানে সেইখানে বলতে হয় যে ৭৫-এর পরে ঢালাওভাবে আমার ভাই বলতেই পারেন, যেমন আমি জাতীয় পার্টি করি, আমাদের নেতা হুসেন মোহাম্মদ এরশাদ উপজেলা পদ্ধতির নায়ক। উনি উপজেলা পদ্ধতি করে কিন্তু যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করেছিলেন, বিএনপি সেটাকে কী করলো, বাদ দিয়ে দিল। আজকে যদিও আওয়ামী লীগ রাখছেন এই উপজেলা পদ্ধতির নাম কস্তে, উপজেলা নির্বাচনে আজকে দেখেন কোনো আমেজ নাই, যেহেতু সব দল নাই। আমি এই পদ্ধতির কথা বলতেছি, এই উপজেলা পদ্ধতিটাকে যদি সেই সময়ের মতো রাখতো, এরশাদ সাহেব যেটা করেছিলেন, কারণ এরশাদ সাহেব তো স্বৈরাচারের জিনিসটা সব তো মানে আচারের মধ্যে আনতে হবে, এই জন্য সব তার বাদ দিতে হবে। উনি কিন্তু উপজেলা অবস্থায় কিন্তু সেখানে কিন্তু বিচার বিভাগকে নিয়ে গেছিলেন। আমি যেটা বুঝাতে চাচ্ছি, আমি সেটা আপনাকে বলতে চাই যে আজকে আইজিপি বলেন, আপনি আর্মি চিফ বলেন, কিংবা প্রধান বিচারপতি বলেন, রাষ্ট্রপতি বলেন, এখানে দুইজন এই সম্পর্কে বলছেন, তাদের যোগ্যতা প্যানেল থাকে একটা, ৩ জন ৪ জন ৫ জন, এইখান থেকে পলিটিক্যাল ডিসিশন হয়। এটা কিন্তু যেই হোক, এরশাদ সাহেবের আমল বলেন, জিয়াউর রহমানের আমল বলেন, কিংবা তোফায়েল ভাই যখন রাজনৈতিক সব ছিলেন, বঙ্গবন্ধুর আমল বলেন, শেখ হাসিনার আমল বলেন, এটা কিন্তু এটা নিয়মই সব দেশেই। আপনি আজকে আগামীতে নির্বাচনে এটা পরের অংশে আলোচনা করবো, ভারতে যারাই আসুক, এটা এখানে ইভেন কি আমেরিকাতেও তারা তাদের যখন নাকি একটা সরকার চলে যায়, সমস্ত সেই বিচারপতিরা আসে হয় ওই রিপাবলিকান, যদি ইয়েরা কংগ্রেস ক্ষমতা থাকে ডেমোক্রেটরা, তাহলে তাদের লোকগুলি নিয়ে আসে। এই জায়গায় আমি দোষ দেখি না। দোষটা হলো সিস্টেমের মধ্যে দিয়ে আসতে হবে, একটি পদ্ধতির মধ্যে দিয়ে আসতে হবে, জবাবদিহিতার মধ্যে দিয়ে হবে। ওদের কিন্তু বিভিন্ন কমিটি আছে, সেখানে ফেস করে আসতে হয়, সেখানে তাদের যোগ্যতা প্রমাণ রাখতে হয়। আমাদের এখানে সেই জিনিসটা নাই। আজকে আমরা কোয়ালিটি রাজনীতি আনতে চাই। এই সংসদকে আমি বলবো, সংসদ একটা পবিত্র জায়গা। আজকে আওয়ামী লীগকে, এখানে ভাই আছেন, আমি অনুরোধ করব, আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী দল, অস্বীকার করার কোনো উপায় নাই। কিন্তু সেই আওয়ামী লীগের বঙ্গবন্ধুর আমি যদি একটা পাল্টা প্রশ্ন করি, ওনাকে প্রশ্ন করতেছেন, আওয়ামী লীগের অনেক ভাইকে, আমার বন্ধুবান্ধব তো এখনও আছেন, আমার লেভেলের জুনিয়ররাও আছেন, তাদেরকে যদি বলি যে তুই বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করবা, বঙ্গবন্ধুর আদর্শটা কি, ঠিক মতো বলতে পারবে না। বঙ্গবন্ধুর আদর্শ যেটা ছিল মানবিকতা,
সেটাকে আজকে আওয়ামী লীগ সেভাবে মেনটেন করে? নো। সাজিদুর রহমানের মতো ধিকৃত একজন রাজাকারকে উনি কিন্তু নিজে মানবিক দিক বিবেচনা করে উনি কিন্তু ওনাকে সেইভাবে দেখেছেন। সবুর খানকে উনি দেখাশোনা করছেন। আজকে সেই রাজনীতির সেই ভ্যালুসটা, সেই মূল্যবোধটা আজকে এখানে নেই। আমি শেষে এইটুকু বলবো যে আজকে আমাদের এই পলিটিক্যালি আইজি হবে, পলিটিক্যালি সেনাপ্রধান হবে, নো প্রবলেম, কিন্তু একটা জানা দরকার, যে কথাটা আপনি তুলছেন দুর্নীতি, আজকে এই জায়গাটায় আমি ভালো সাইডটা বলে গেছি যে আজকে এরকম অনেক আমলা আছেন যাদের বিরুদ্ধে তো অভিযোগ আসে না। আপনি ঢালাওভাবে তো সবাইকে অভিযুক্ত করতে পারবেন না, কিন্তু আজকে তারা আছে কিন্তু তাদের ব্যক্তিগত স্বচ্ছতার জায়গায় কিংবা ইয়ের জায়গায়, মানে ভালো থাকার জায়গায় তারা যদি এই সিস্টেমের কারণে তারাও কিন্তু দুর্নীতি করতে পারেন, কিন্তু তারা করেন না। আর যারা সুযোগ পাচ্ছেন, বেনজিরের মতো, পাপলুর মতো, সেই যে এমপি সাহেব মারা গেছেন, শ্রদ্ধারা কি বলছি, উনি যেহেতু যেখানেই থাকুক, আজকে উনি নেই, ওনার অ্যাবসেন্সে বলা উচিত না। আজকে এই জায়গাটায় আমি বলতে চাই, নিজেদের বিবেকের দায় কাছে আজকে যেভাবে আমাদের সবাইকে থাকতে হবে, দেশটা আমাদের, ভবিষ্যৎ প্রজন্মের কাছে দেশটাকে আমরা রেখে যেতে চাই, ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা বাংলাদেশটাকে একটি আধুনিক বিশ্বের কাছে গ্রহণযোগ্য স্মার্ট বাংলাদেশ বলি, আধুনিক বাংলাদেশ বলি, উন্নত বাংলাদেশ বলি, যাই বলি, যে শব্দে বলি, যার যার রাজনৈতিক ল্যাঙ্গুয়েজ যেটা থাকতে পারে, দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু এই দুর্নীতি, আপনি যে প্রসঙ্গটা আজকে এনেছেন, আজকে দুর্নীতি কিংবা রাজনীতি, আজকে যে অসুস্থ রাজনৈতিক সংস্কৃতি থেকে যদি আমরা সরে এসে একটা এই জায়গায় মিনিমাম একটা সহনশীলতার রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না আনতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎটা কিন্তু অন্ধকার। শেষে এইটুকু বলবো যে বিরতি যাওয়ার আগে শুধু এইটুকু বলবো যে আমাদের এখন সোল সার্চিংয়ের জায়গায় যেতে হবে। আমরা আসেন, দেশ কিন্তু আর করতে পারে, দেশের অর্থনৈতিক অবস্থা কিন্তু ভালো না। আমরা চাই এই দেশটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, আসলে এই দেশটা কিন্তু সবার, এই দেশে ভবিষ্যতে যাতে, এবং এটাও বলি মাননীয় প্রধানমন্ত্রী তার আন্তরিকতা সম্পর্কে আমার কোনো প্রশ্ন নাই, কিন্তু এটাও ঠিক, শি ইজ নট দ্য লাস্ট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। গোলাম সালাম মিলন, আমরা একটা বিরতি নিব। উনি কিছু সাহসী পদক্ষেপ নেবেন আগামীতে, যেটাতে জনগণ উৎসাহিত হবে। গোলাম সালাম মিলন, আলোচনা শেষ করতে চাই। ভারতের নির্বাচন, ক্ষমতা নিয়ন্ত্রক বা আমরা অনেক কিছুই বলি যে ভারত অনেকটা বড় বিষয় বাংলাদেশের জন্য। বাংলাদেশের রাজনীতিতে আসলে এটা কতটা প্রভাব আছে? ভারত একটি বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র, তার এই নির্বাচনের দিকে কিন্তু শুধু ভারত নয়, বিশ্ববাসী তাকিয়ে আছে। এবং আপনি এটা জানেন সেখানকার ফলাফল কি হবে, যে আমাদের মোদির নেতৃত্বাধীন এনডিএ সেখানে ক্ষমতায় আসবে, নাকি ইন্ডিয়া জোট যেটা কংগ্রেসের নেতৃত্বে তারা আসবে, এটা আগামীকালে পরে দেখা যাবে। এখানে ভাই খুব সুন্দর একটি করেছেন, সেটা আমি আপনাকে একটু সাপ্লিমেন্ট করতে চাই। 2004 সনে ছিল অটল বিহারী বাজপেয়ী নেতৃত্বাধীন বিজেপি। সেদিনকার বুথ ফেরত এক্সিট পোলের যে জরিপ, সেখানে কিন্তু দেখানো হয়েছিল যে তারা জিতে আসতেছে, দেখা গেছে যে তারা হেরে গেছে, কংগ্রেসে জিতেছে। 2014 সনে সেখানে প্রাইম মিনিস্টার ছিল ওই যে পাকিপুরে থাকতো, কি নাম, মনমোহন সিং। তারা সেখানে ছিল বুথ, যে জরিপ ছিল যে তারা ফেরত আসবে, কিন্তু মোদি সেখানে ক্ষমতায় আসছেন। অর্থাৎ এই এক্সিট পোল বলেন, বুথ ফেরত জরিপ বলেন, এটা সবসময় কারেক্ট হয় না, কারণ এটা সায়েন্টিফিক্যালি সেইভাবে এটা মন গড়া কিছু জরিপের মতো নেয়, এটা সবসময় সঠিক হয় না, আবার অনেক সময় সঠিকও হয়। সুতরাং এটার জন্য আমাদের বিতর্কে না গিয়ে এটা কালকে পর্যন্ত দেখতে হবে। সুতরাং আমি বলবো, যেটা ঠাকুর বলেছে, ওদের ফরেন পলিসি ঠিকই থাকে, তবে তাদের কাছ থেকে কিন্তু একটি শিক্ষার আছে। আমি মোশাররফ ঠাকুরের উদ্দেশ্যে বলবো, দেখবেন এই কংগ্রেস যেই জিতুক, যদি কংগ্রেস জিতে মোদি কিন্তু জানাবে, অভিনন্দন জানাবে, কিংবা মোদি যদি জিতে কংগ্রেস অভিনন্দন জানাবে। এই যে কালচারটা, এই কালচারটা আমাদের দেশে থাকা দরকার। এই ইন্ডিয়ার, যে কারণে বললাম, ইন্ডিয়ার এই রাজনীতি থেকে আমাদের এই শিক্ষণীয় জিনিসটা আছে। সেটা মোশাররফ ঠাকুর বলেছেন যে সেখানে আস্থা আছে, সে আস্থা আছে। সুতরাং আমাদের সেই আস্থার জায়গাটায় আমাদের ফিরে আসতে হবে। আমাদের সংকটটাই তো আস্থার সংকট, আমাদের সংকটটা হচ্ছে বিশ্বাসের সংকট, আমাদের সংকটটা হচ্ছে যে সহনশীলতার সংকট। সুতরাং আমরা ওই যে আমি এর আগের পর্বে বলে গেলাম যে আমাদেরকে একটু সোল সার্চিংয়ের জায়গায় না আসলে, এই যে আমাদের টকশোগুলি যখন থাকে না, আমি বিশ্বাস করেন, আমার ছেলেই আমাকে বলে যে তোমরা রাজনীতি করো, কারণ নতুন প্রজন্মের ছেলেরা কিন্তু রাজনীতি বিমুখ হয়ে যাচ্ছে। কিন্তু তারা মনে করে যে খুব খোলামেলা বলি যে আজকে কোনো কারণে অ্যান্টি ইনকামিজের কারণে ধরেন
আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারলো না, কারণ আমরা আসি কিংবা বিএনপি আসে, সিস্টেম এই থাকলে তো একই জিনিস চলতে থাকবে, আপনি এটা কন্ট্রোল করবেন কীভাবে? সুতরাং আজকে আমাদেরকে সেই আনুপাতিক হারে, আজকে দেখেন লাস্ট লাইনটা বলতে চাই, হাবিবুর আউয়াল তার সম্পর্কে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া আছে। আমার লাস্ট বক্তব্য হলো যে দেখেন সে কিন্তু বলছে যে আজকে একটা নির্বাচনী ব্যবস্থায় একটা পরিবর্তন আনা দরকার। সে কিন্তু ওই যে প্রতিনিধি দল যে কি গবেষণা করে টিআইবি, জি আমরা আলোচনা শেষ করব মিলন ভাই, হাতে সময় নেই। ইন্ডিয়ার মতো ইন্ডিয়া এবার 7 দফায় নির্বাচন হয়েছে, জি আমাদেরও কয়েক দফায় নির্বাচনটা হওয়া উচিত। আমি তার এই বক্তব্যকে তাকে সাধুবাদ জানাতে চাই। আমাদেরও ভবিষ্যতে নির্বাচনটাকে স্বচ্ছ করতে হলে, সুষ্ঠু করতে হলে, করতে হলে কয়েক ভাগে ভাগ করা উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ।